Okay, so this is our analytical reasoning, analytical writing class. So আমরা শুরু করি আমাদের ক্লাস। ওকে, বেসিক্যালি আমাদের অ্যানালাইটিক্যাল রাইটিং এ দুই ধরনের কোশ্চেন থাকে। আমি শুরুতেই বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে। একটা হচ্ছে তোমার অ্যানালাইজ অ্যান্ড ইস্যু, আরেকটা হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড আর্গুমেন্ট। এবং দুইটা হচ্ছে 30 মিনিট করে সময়, এবং মার্কস হচ্ছে 6 দুইটাতেই 6 আর কি। কেমন, এমন না যে 3 3 6, দুটাতেই 6। এই 6 এর মধ্যে তুমি কত পাইলা সেটার অ্যাভারেজ হবে আর কি। এবং মজার কথা হচ্ছে ফ্র্যাকশন অ্যাভারেজ নিলে আপার ফ্র্যাকশন নাই সবসময়। আমি একটু ভেঙে বলি ব্যাপারটা। মনে করো তুমি এটাতে পাইছো হচ্ছে 3.5, সাপোজ ধরে না তুমি এটাতে পাইছো মনে করো 3, তাহলে অ্যাভারেজ কত? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হচ্ছে 3.25। সেরকম যদি হয় তোমার রেজাল্ট আসবে 3.5, কারণ রেজাল্ট আসে সবসময় 0.5 আকারে, এর গুণিতক আকারে। কখনো 0.25 রেজাল্ট আসে না, এবং অলওয়েজ আপার ভ্যালু নেই তারা। অর্থাৎ মনে করো রেজাল্ট আসতে পারে 3, 3.5, 4, অথবা এদিকে 2.5 এরকম আসতে পারে, কিন্তু 2.75 আসবে না, বা এরকম কিছু আসবে না। কেমন? সো এরকম যদি হয় সেক্ষেত্রে এটা বলে সিলিং ফাংশন। ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন দুটো থাকে। সো অলওয়েজ রেজাল্ট আসে সিলিং ফাংশন আকারে, উপরেরটা আর কি। যে 3.25 আসলে তোমার 3 ধরবে এরকম না, 3.25 আসলে 3.5 ধরবে। সো প্রত্যেকটার জন্য টাইম হচ্ছে 30 মিনিট। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো যে এই দুইটা রাইটিং হচ্ছে জিআরই এক্সামের ফার্স্ট পার্ট, অর্থাৎ ভার্বাল কোয়ান্ট এগুলোর আগে হচ্ছে রাইটিং। এই সেন্সে এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমার যেহেতু রাইটিং এর সমান গুরুত্বপূর্ণ, রাইটিং এ তোমার 6 এর মধ্যে মিনিমাম 3 3.5 না পাইলে তোমার অনেক জায়গায় রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। তাহলে সেক্ষেত্রে শুরুতে এই দুটো অংশ ভালো করা জরুরি। যদিও এগুলোর জন্য তোমার ওই কোয়ান্ট বা ভার্বালের মতো এত ইফোর্ট দেওয়া লাগবে না। একটু চেষ্টা করলেই, কেউ যদি সিরিয়াসলি কিছুদিন চেষ্টা করে পারে, যতটা ভার্বালের জন্য লাগে স্পেশালি কিছুই লাগে না বলা যায়। তবে ইম্পর্টেন্ট, কারণ তোমার এক্সাম শুরুটা যদি ভালো না হয় তাহলে আসলে বাকি এক্সাম ভালো আশা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা তাহলে এখন আমাদের স্যাম্পল একটা একটা করে ইস্যু টাস্ক এবং একটা আর্গুমেন্ট টাস্ক আমরা দিব। আমি এক্সপ্লেন করতেছি যে ইস্যু টাস্ক বলতে কি বোঝায়, আর্গুমেন্ট টাস্ক বলতে কি বোঝায়। সো ফার্স্ট হচ্ছে আমাদের ইস্যু টাস্ক। তো এখান থেকে আমি এখন রেসপন্স দিব তোমাদের কাছ থেকে, এবং আমি তোমাদের রেজ হ্যান্ড করবো তোমরা যারা আগ্রহী। আমি একে একে কথা বলার সুযোগ দিব। সো প্রথমে একটু পড়ো, এটা একটা স্যাম্পল টাস্ক, এবং এটা কোনো না কোনো এক্সামে আসছে, এমন না যে আমি বানাই নিছি। এটা একদম ইটিএস এর বই থেকে, তাই না? ইটিএস হচ্ছে কারা, যারা জিআরই এক্সাম নেয় সেই প্রতিষ্ঠান, ঠিক আছে? তো তাদেরই বই থেকে এটা প্রিভিয়াস এক্সামের একটা স্যাম্পল। সো একটু পড়া যাক কি বলছে। বলছে, as people rely more and more on technology to solve problems, the ability of human to think for themselves will surely deteriorate. মানে হলো যে মানুষ যত বেশি টেকনোলজির উপরে ডিপেন্ড করতেছে প্রবলেম সলভিং এর জন্য, তাদের নিজের ব্যাপারে চিন্তা করার ক্ষমতা তত কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা কমেন্ট, এটা হচ্ছে একটা ইস্যু, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইস্যু, দিস ইজ অ্যান ইস্যু। তারা একটা ঘটনা এরকম তোমার সামনে প্রেজেন্ট করবে। এখন তোমাকে কি বলছে? তোমাকে বলছে যে ডিসকাস দ্য এক্সটেন্ট টু হুইচ ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। এখন এই যে কমেন্ট ওরা দিল, এই কমেন্টের সাথে তুমি একমত নাকি দ্বিমত সেটা তোমাকে বলতে হবে। উইথ দ্য স্টেটমেন্ট অ্যান্ড এক্সপ্লেন ইউর রিজনিং ফর দ্য পজিশন ইউ টেক। এবং তুমি যে পজিশন নাও, তুমি অ্যাগ্রি হতে পারো, ডিসএগ্রি হতে পারো, সেই পজিশনের ব্যাপারে তোমাকে এক্সপ্লেন করতে হবে যে তুমি কেন অ্যাগ্রি, তুমি কেন ডিসএগ্রি। মনে রাখবা যে এমন কোনো ব্যাপার নাই যে তুমি অ্যাগ্রি হলে তারা খুশি, তুমি ডিসএগ্রি হলে তারা রাগ করবে, এরকম কোনো ব্যাপার না। মানে এখানে ব্যাপার হচ্ছে তোমার রাইটিং স্কিল
জাজ করা। এখানে তোমার মতামত নিয়ে কেউ কেয়ার করে না, তুমি ভালো বলতেছো না খারাপ বলছো। তুমি খারাপ বললেও যদি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারো যে এটা খারাপ, দ্যাটস ওকে। এবং তুমি যদি ভালো বলো, সেটাকেও যদি তুমি লজিক্যালি এক্সপ্লেইন করতে পারো, দ্যাট ইজ মোর দেন ওকে। সো তোমাকে সেটাই করতে হবে, এক্সপ্লেইন করার অ্যাবিলিটি ইয়ে করতে হবে, ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, যাই বলো না কেন। আরো বলছে যে ইন ডেভেলপিং এন্ড সাপোর্টিং ইউর পজিশন ইউ শুড কনসিডার ওয়ে ইন হুইচ দ্য স্টেটমেন্ট মাইট অর মাইট নট হোল্ড ট্রু and explain how this consideration shape your position। তাহলে বলছে যে তোমার যে আইডিয়াটা তুমি দিবা সাপোর্টিং, সেই আইডিয়ার সাপোর্টিং এ, ঠিক আছে, মনে করো ডিসএগ্রি, তাহলে কেন ডিসএগ্রি তার সাপোর্টিং এ তুমি কিছু তোমার কি করবা, এক্সাম্পল ক্রিয়েট করবা, এক্সাম্পল দিবা, এবং সেই এক্সাম্পল গুলো কিভাবে তোমার সিদ্ধান্তকে সমর্থন করে সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমি একটু সামারাইজ করি, ইউ ক্যান টেক এনি সাইড, তবে তোমাকে সাইড নিতে হবে, এটা একটা কথা। তুমি বলতে পারো না যে হ্যাঁ এটা ভালোও হইতে পারে খারাপও হইতে পারে, এরকম কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। সো ইউ হ্যাভ টু টেক এ সাইড, এটা হলো প্রথম কথা, টেক এ সাইড, ঠিক আছে, তোমাকে একটা সাইড নিতে হবে, পজিটিভ নেগেটিভ এগ্রি ডিসএগ্রি ইট ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু টেক এ সাইড। এরপরে কেন ওই সাইডটা নিলা সেটা বলতে হবে, ঠিক আছে, তোমাকে ওটা বলতে হবে যে আমি এই সাইডটা কেন নিলাম। এরপরে হচ্ছে যে সাইড যে নিলা তার পিছনে তোমার কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, যে আচ্ছা এটা এটা হচ্ছে এই ঘটনা, এবং এক্সাম্পলের ব্যাপারে হচ্ছে যে এক্সাম্পল গুলো পাস্ট হলে ভালো হয়, যেগুলো অলরেডি সবাই জানে। সমসাময়িক এক্সাম্পল না হলেই ভালো। যেমন মনে করো তুমি বাংলাদেশের কোনো ঘটনা নিয়ে বলতেছো, সাপোজ সেটা মনে করো তারা জানে না, তো সেটা তাদেরকে বুঝতে একটু সমস্যা করবে। কিন্তু যেটা অমনি প্রেজেন্ট, সারা দুনিয়াতে আলোচিত যেসব বিষয় অথবা প্রিভিয়াস ঘটনা হিস্ট্রি আছে যেটা সবাই জানে, এরকম কিছু সে ব্যাপারে কথা বলা ভালো, যদি সেরকম কোনো ব্যাপার হয় আর কি, হোয়াটএভার। ওকে, তাহলে আমি এখন তোমাদের দিক থেকে রেসপন্স চাচ্ছি, সেটা হলো তুমি আমাকে বলবা যে তুমি এই সিদ্ধান্তের সাথে একমত নাকি একমত না, এবং যদি একমত হও কেন, যদি একমত না হও কেন, মানে যে যে মতামত দিবা সে ব্যাপারে একটা মানে আমাকে কারণ দিবা। সো আমি আবার পড়ছি, as people rely more and more on technology to solve problem, মানুষ যত বেশি টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হবে প্রবলেম সলভিং এর জন্য, the ability of human to think for themselves will surely deteriorate। মানুষের নিজের ব্যাপারে চিন্তা করার ক্ষমতা তত কমতে থাকবে। সো টেক ইউর পজিশন, থিঙ্ক। 1 মিনিট টাইম দিলাম আমি, এখন থেকে 1 মিনিট চিন্তা করো, রেজান করো, আমি তোমার কমেন্ট শুনতে চাই যে তুমি কি মনে করতেছো এই ব্যাপারে। তুমি এই কথাকে সমর্থন করো নাকি সমর্থন করো না, করলে কেন, না করলে কেন। এই মুহূর্তে তুমি বাংলাতেও বলতে পারো, সমস্যা নেই। ওকে, সো 1 মিনিট স্টার্টস ফ্রম নাও। ওকে, সো প্লিজ রেজ ইউর হ্যান্ড। সাহস নিয়ে হাত তুলো, কথা বলো, সমস্যা তো নাই। হ্যাঁ, ইয়েস, ওকে। ওকে, ফার্স্ট মুশফিকুর, প্লিজ আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ মুশফিক। আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমি ডিসএগ্রি করছি, কারণ এখানে যেহেতু সরাসরি বলা হয় না যে ওই টপিকের উপরে, এখানে বলা হয়েছে হিউম্যানস টু থিঙ্ক ফর দেমসেলভস।
তো আমি বলতে চাই যে যদি আমি একটা প্রবলেমের জন্য আমি একটা টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, তারপরে কিন্তু ওটা আমার সব প্রবলেম সলভ করে দিচ্ছে না। আর হিউম্যান রেসের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যদি আমরা দেখি, যখনই প্রবলেম অ্যারাইজ করেছে হিউম্যান কিন্তু এটার কোনো না কোনো সলিউশন বের করেছে, ইমপ্রুভ করেছে, আপগ্রেড করেছে। তো সেই ক্ষেত্রে যদিও সে একটা প্রবলেমের জন্য সে যদি একটা টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়েও যায়, যতই প্রবলেম আসুক না কিন্তু সে আসলে চিন্তা করবে, থিঙ্ক করবে এবং ওটা সলিউশন বের করবে। ওকে ওকে, তো আমি মনে করো তোমাকে বলতেছি কনসেশন আকারে তোমার অপোজিট কমেন্ট একটা, সেটা হলো যে এখন মনে করো আমরা খুব সহজেই আহ ইয়ে করি, ক্যালকুলেটর ইউজ করি কথায় কথায়, মাথা ইউজ করি না এই ব্যাপারে। তো তোমার কি মনে হয় না যে এই ব্যাপারটা তোমার থিঙ্কিং অ্যাবিলিটি কমায় দিচ্ছে? থিঙ্কিং অ্যাবিলিটিটা কমাই দিচ্ছে, কিন্তু সেটা আমি আমার কাছে যদি এখন ক্যালকুলেটর না থাকে তাহলে আমি মনে করি হয়তো আমার ফার্স্টে কয়েকটা ক্যালকুলেশন করতে আমার একটু ইজ ফিল হবে না, কিন্তু যখন আমার করতে হচ্ছে কয়েকবার আমি করে ফেলতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই যে ইয়াটা ছিল ওটা কিন্তু আমার চলে যাবে, আলটিমেটলি কিন্তু আমার ওই প্রবলেমটা আর আমার মধ্যে থাকবে না কয়েক কিছু ওকে, বার ট্রাই এখন করার তুমি পরে। তোমার সমর্থনে কি কোনো এক্সাম্পল দিতে পারো যে মনে করো আহ ইয়ে হওয়ার পরেও, কি বলে, টেকনোলজি ডিপেন্ডেন্ট হওয়ার পরেও আমাদের আসলে বুদ্ধি যে কমতেছে না বরং বাড়তেছে, তার সপক্ষে কিছু এক্সাম্পল একটা নিয়ম। যেমন স্যার আমি যদি বলি আমাদের অটো পার্কিং একটা সিস্টেম কিন্তু আমাদের গাড়িগুলোর মধ্যে আছে, কিন্তু অটো পার্কিং সিস্টেম যদি আমাদের গাড়িগুলোর মধ্যে না থাকে তাহলেও কিন্তু আমরা মানে ম্যানুয়ালি কিন্তু আমাদের গাড়িগুলোকে আমরা পার্ক করতে পারতেছি। এটা আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি। ওকে, আই ফাউন্ড দ্যাটস ইন্টারেস্টিং মিস্টার মুশফিকুর রহমান। ওকে, আমি পরবর্তী জনের কাছে যাচ্ছি, মিস্টার হাসিবুল, দেখি তার কি মতামতের ব্যাপারে। রিমেম্বার যে তোমার কিন্তু অ্যাগ্রি ডিসএগ্রি যে কোনো একটা করতে হবে এবং তুমি যে কোনোটা করতে পারো, কেমন? সো মিস্টার হাসিবুল। হ্যাঁ স্যার। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার, আমি মনে করি আমরা স্যার যতই প্রবলেম সলভিং এর জন্য টেকনোলজির উপর ডিপেন্ড করব, তত বেশি আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি কম থাকবে। এটা অবশ্যই। কারণ স্যার প্রথম কথা, যদি আমরা ডিকশনারির কথা বলি, আমরা এখন যে কোনো ওয়ার্ড খুঁজতে জাস্ট সার্চ করি। কিন্তু যদি আমরা এটাকে বইয়ের মাধ্যমে, আমরা যদি জাস্ট এটা বইয়ের মাধ্যমে করি, তখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাপারটা, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ব্যাপারটা খুঁজে চেষ্টা করি। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি, আমরা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে পত্রের পরে আবার ব্রেন এক্সারসাইজ এক প্রকার হয়। কারণ দেখা যায় মাঝে মাঝে অনেকে একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে পড়ে যাচ্ছে বা আগে যাচ্ছে গা। তো একটা জিনিস কি, ও নিজ থেকে ফলটা বুঝতে পারছে, যেটা হয়তো আমি মেশিনের মাধ্যমে করলে আমি আমার ওই কষ্টটা আমি পেতাম না, যেটা আমার ব্রেন এক্সারসাইজ হতো। তারপর তো সেকেন্ডলি আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আহ, যেমন একদম যেটা কমন কমন কথা, সেটা হচ্ছে যেটা মানে আমি, সেটা সবাই বলে থাকে, এটা হচ্ছে আগেকার যুগে ছিল তথ্যের আহ, আগেকার যুগে তথ্য ছিল, বাট আমরা খুঁজে পেতাম না। বাট এখন এত বেশি তথ্য যে আমরা এটা মানে নিজেরাই সর্ট করতে পারি না। কারণটা আসলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তবুও দেখা গেছে মানে ইন্টারনেট থেকে বই খুঁজে কোনো কিছু বের করা বা সরাসরি তথ্যগুলা ইন্টারনেট ছাড়া অন্য কোনো ওয়েতে যদি আমরা বের করি, এই ক্ষেত্রে আবার ব্রেন এক্সারসাইজ বেশি হচ্ছে। কিন্তু ইন্টারনেট অবশ্যই ইম্পর্টেন্ট এই জায়গায়, ইন্টারনেট ছাড়া চলবে না। তবুও বাট একটা জিনিস যেটা হচ্ছে যে অবশ্যই আগে যেটা একটা, আমরা যখন কোনো একটা কিছু বই পড়ে বের করি বা আমরা কিছু যদি পড়ে পড়ে বের করি, মানে একটু কষ্ট বেশি করতে হয়, হতে ব্রেন এক্সারসাইজ বেশি হচ্ছে। তো স্যার অবশ্যই আমি বলবো যে মানে আমাদের যদি ইন্টারনেটের উপর আমরা বেশি ডিপেন্ড হই, আমাদের স্কিল আস্তে আস্তে কমা থাকবে, এটা অবশ্যই কমবে। ওকে মিস্টার হাসিবুল, আমি মনে করি যে তুমি তোমার অবস্থান ক্লিয়ার ভাবে বলছো। ওকে, আমি দুইটা মতামত পাইলাম, খুব ভালো। দুই দিকে দুইটা মতামত পাওয়া গেল। এখন কথা হলো যে এটাকে তাহলে আমরা ডেভেলপ করবো কেমন, ঠিক আছে? আরেকজন হাত তুলছে। ওকে, যারা আরো ইন্টারেস্টেড আমরা পরবর্তী স্লাইডে, এক স্লাইডে বেশি কথা নিব না আর, ঠিক আছে? আমি তোমাদের আরো কথা শুনবো আস্তে আস্তে। তো আমরা তাহলে বুঝলাম যে এগুলা যে কোনো একটা সাইড হতে পারে, পজিটিভ নেগেটিভ। এখন আসো যে কিছু স্ট্যান্ডার্ড পজিশন দেখি, অর্থাৎ যারা আগে লিখছে তাদের কথার উপর বেস করে ওরা আমাদের কিছু স্যাম্পল দিয়েছে, পজিশন আর কি। তো সেই পজিশন গুলো অবশ্যই মোস্টলি হচ্ছে তোমার কি বলে, নেগেটিভ, অর্থাৎ ডিসএগ্রি করতেছে তারা। সো আমি যদিও বললাম যে এগুলো কোনো সমস্যা না, কিন্তু হচ্ছে যে তুমি তোমার পজিশনটাকে চিন্তা করতে পারো। যেমন আমরা এখানে কিছু পড়ি আর কি, তারা বলছে যে টেকনোলজি, যেমন এখানে বলছে যে তোমার রিলায়েন্স অন টেকনোলজি লিডস টু ডিপেন্ডেন্সি।
উই কাম টু রিলাই অন প্রবলেম, যেটা আমাদের পরবর্তী জন বললো যে সেটা ডিপেন্ডেন্সি বেড়ে যায় এবং আমরা নিজে নিজে প্রবলেম সলভ করতে পারি না। এটা একটা কথা, মানে অ্যাগ্রি করতেছে শুরুতে। তারপরে আরো একটা বলছো যে এভরি টেকনোলজি সাচ অ্যাজ ক্যালকুলেটর and cash register have decreased our ability to perform simple calculation. আমরা সিম্পল ক্যালকুলেশন এখন অনেকে দেখা যায় যে ক্লাসে 2 যোগ করতে গেলে সেটাও ক্যালকুলেটর ইউজ করে, কথার কথা। তো এইগুলো আমাদের কি থিঙ্কিং অ্যাবিলিটি কমাই দিচ্ছে। এইটা পজিটিভ, মানে পজিটিভ দিকের লজিক আর কি এগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লজিক যারা যেগুলো ওরা পেয়েছে সেগুলোর উপর। কিন্তু নেগেটিভ দিকে, অর্থাৎ এই কথার সাথে ডিসএগ্রি করে সেরকম অনেক লজিক এরা দেখাচ্ছে এখানে। তো সেগুলো এরকম যে developing, implementing and using technology require problem solving. So that's very important, তাই না? ওরা বলছে যে টেকনোলজি ইউজ করতে হলেও তোমার একজনের প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকা লাগবে। প্রবলেম সলভিং অ্যাবিলিটি ছাড়া কেউ টেকনোলজি ইউজ করতে পারবে না সুন্দর মতো। তাহলে এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি বিল্ড করার জন্য তার বুদ্ধি থাকা লাগবে। তার মানে সে কিন্তু ওই কথা, যে স্টেটমেন্ট যে থিঙ্কিং অ্যাবিলিটি কমে যাবে, সেটার সাথে একমত না। আরেকটা বলছে যে টেকনোলজি ফ্রিজ আস ফ্রম মানডেইন প্রবলেম। মানডেইন আমরা আজকেই পড়লাম, ইউ ক্যান ইমাজিন। মানডেইন হচ্ছে বিরক্তিকর, ব্যানাল, সহজ যেগুলা মানে করার জন্য তেমন মনোযোগ না দিলেও চলে। এটা বলছে যে যেমন ক্যালকুলেশন, নর্মাল যোগ বিয়োগের জন্য আমরা মনোযোগ দিলাম না, তাতে কি আসে যায়। আমরা সেটার পরিবর্তে সেই সময়টা বা আমাদের মাথার সেই অংশটা ইউজ করব অ্যালাউ টু এনগেজ ইন মোর কমপ্লেক্স থিঙ্কিং। বেশি কমপ্লেক্স জিনিস চিন্তা করার জন্য আমরা সেটা নিয়ে ভাবতে পারি। তাহলে আমাদের দেখালে এখানে টাইম সেভ হলো। তো তার মানে এই না যে আমার মানে কি বলে তোমার থিঙ্কিং অ্যাবিলিটি কমে গেল, তাই না? এরকম কিছু না। তারপরে থার্ড বলতেছে এরকম যে টেকনোলজি প্রোভাইড অ্যাক্সেস টু ইনফরমেশন আদারওয়াইজ আনঅ্যাভেলেবল। তাহলে আমাদের দেখা গেল যে অনেক সময় থিঙ্কিং করার জন্য তো ইনফরমেশন দরকার হয়। মানে এই মুহূর্তে মনে করো কোনো একটা প্রয়োজনে আমার ওয়ার্ল্ড ওয়ার 2 সম্পর্কে জানা প্রয়োজন, আমি এখন বই পাওয়ার জন্য লাইব্রেরিতে যেতে হবে, খুঁজতে হবে, কত কষ্ট। আমি যদি গুগল থেকে এগুলো দেখে ফেলতে পারি, তাহলে দেখা গেল যে সেটা আমার থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ায় দিচ্ছে, কমাচ্ছে না উল্টা। তো টেকনোলজিক্যাল কনসেপ্ট সরি কানেক্ট পিপল অ্যাট এ ডিস্টেন্স এন্ড অ্যালাউ দেম টু শেয়ার আইডিয়াস। মানে মূল কথা হলো এগুলো বলতে যাচ্ছে যে টেকনোলজি পজিটিভ, টেকনোলজির কারণে আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি কমে না। আর আগের কনসেপ্ট গুলো ছিল টেকনোলজি নেগেটিভ, এটার কারণে থিঙ্কিং অ্যাবিলিটি কমে। তাহলে আমার কথা হলো যে কোনো একটা জিনিস ইস্যু টাস্কে তোমাকে লেখার আগে তোমার চিন্তা করতে হবে যে তোমার কোন দিকে লজিক বেশি, অ্যাগ্রি হলে লজিক বেশি নাকি ডিসঅ্যাগ্রি করলে লজিক বেশি। যেদিকে লজিক বেশি থাকবে সেই দিকে লেখার সুবিধা বাড়বে, ঠিক আছে। যেমন মনে করো যে কোনো একটা ব্যাপারে তুমি একটার বেশি কথা বলতে গিয়ে আটকাই যাচ্ছে, আর লজিক পাচ্ছ না, তাহলে তুমি এটা লিখো না, অপোজিটটা লিখো। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট হিয়ার। ওকে, আমরা তাহলে একটা স্যাম্পল দেখবো যে এরা একটা রেসপন্স দিচ্ছে। এটা হচ্ছে স্কোর 4 রেসপন্স। আমরা আরো উপরে ছিল 6, 5 ছিল, আমি সেগুলো নিই নাই। আমার কাছে মনে হলো আমাদের প্রিলিমিনারি ক্লাস হিসাবে, ঠিক আছে, আমরা তোমার স্কোর 5 মানে 4 রেসপন্সটা আমরা একটু পড়তে পারি। সো আমরা একটু পড়ি, জাস্ট বেসিক আর কি। আমি ডিটেলস তোমাদের উপর ভিডিও আছে, তোমরা দেখে নিবা। তো এটা বেসিক্যালি তোমার এই যে টেকনোলজি কি বলছে। প্রথমে দেখো লেখার টেকনিকটা দেখার জন্য আমরা পড়ছি এখানে। এমন না যে আমরা তো যা বলার বলেই দিয়েছি, যে এখানে আসলে টপিক কি, কন্টেন্ট কি, সেগুলো নিয়ে আমাদের কথা তো হয়ে গেছে। তো টেকনিকটা হচ্ছে এরকম যে প্রথমে তোমাকে একটা পজিশন নিতে হবে, প্রথম প্যারাতেই তোমাকে পজিশন নিতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে তোমার পজিশন। সে কি বলছি, ইন অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইট ইজ মোর প্রবাবল to our bodies will surely deteriorated long before our mind do in any significant amount. Who can say that technology has made us lazier? But that's the key word, lazy, not stupid. দেখছো খুব সুন্দর করে বল, যে তার পজিশনটা ক্লিয়ার করতেছে। ঠিক আছে, টেকনোলজিক্যালি কারণে আমরা লেজি হতে পারি, কিন্তু আমরা কিন্তু স্টুপিড হইনি। এখানে তো পয়েন্ট হচ্ছে স্টুপিডিটি নিয়ে, যে আমাদের বুদ্ধি কমে গেছে, সেটা কি আসলে হয়েছে? So the ever increasing amount of technology that we incorporate into our daily lives makes people think and learn every day, possibly more than ever before. Our ability to think, learn,
কি philosophize etc may even reach limit or dreamed of before by average people. সো মূল কথা কি হলো এখানে সে এই পুরা প্যাসেজে যেটা বলতে যাচ্ছে যে টেকনোলজি কোনোভাবেই আমাদেরকে ইয়ে করতেছে না, আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি কমাই দিচ্ছে না। হতে পারে আমরা লেজি হয়ে যাচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা কি হচ্ছে, আমরা মনে করো যে তোমার আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি কমে যাচ্ছে বা আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি, এরকম কিছু নয়। ঠিক আছে, এটা হলো এই প্যাসেজে তোমার মূল কথা। এখানে পরবর্তীতে স্ট্যান্ড পয়েন্ট নেওয়ার পরে পরবর্তীতে তোমার সে এক্সপ্লেন করছে তার স্ট্যান্ড পয়েন্টটা, যেমন এরকম যে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, using technology to solve more complicating problem gives human a chance to expand their thinking and learning. তাহলে টেকনোলজি কারণে সে আরো বেশি কমপ্লিকেটেড প্রবলেমের ব্যাপারে থিঙ্ক করার বা লার্ন করার চেষ্টা করতে পারতেছে। ঠিক আছে, ওপেনিং আপ হোল নিউ ওয়ার্ল্ডস ফর মেনি পিপল, মেনি অফ দিস পিপল আর গ্ল্যাড ফর দ্য চান্স টু এক্সপ্যান্ড দেয়ার হরিজন। যাই হোক, আমি আর পড়তেছি না, তোমরা পড়ে নিবা। আমি এগুলা এখানে আমি অলরেডি এটা যেখান থেকে প্রিপেয়ার্ড করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে জানো যে দ্য অফিসিয়াল গাইড ফ্রম ইটিএস ওজি যেটা আর কি। ঠিক আছে, ওইখান থেকে এগুলো প্রিপেয়ার করছি, তো ওখানে কিন্তু এগুলো সবকিছু আছে। সো আমার কাজ হলো তোমার কাছে এক্সপ্লেন করে দেওয়া সবকিছু। সবকিছু পড়তে গেলে হয়তো তোমাদের বিরক্তিকর লাগতে পারে, ব্যানাল লাগতে পারে, ঠিক আছে, মানডেইন লাগতে পারে। সো তাহলে এই প্যাসেজের মূল কথা ছিল সে ওইটা সমর্থন করে না, টেকনোলজি যে মানুষের বুদ্ধি কমায় দেয় সেটাকে সে সমর্থন করে না। এটা হলো ইস্যু টাস্ক, মানে একটা ইস্যু দিবে, ইস্যুর পক্ষে বা বিপক্ষে তোমার স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে, এরপরে সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। আর নেক্সট তোমার টপিক হচ্ছে আর্গুমেন্ট টাস্ক। ঠিক আছে, আর্গুমেন্ট টাস্ক। তো এখন আসো যে আর্গুমেন্ট টাস্ক বলতে আমরা কি বলছি। আর্গুমেন্ট মানে হচ্ছে যে এইখানে তোমাকে কোনো একটা সাইড নিতে হবে না আলাদাভাবে, এখানে ওরা একটা মতামত দিবে কোনো একটা ব্যাপারে, সেই মতামতটাকে তোমার জাস্টিফাই করতে হবে। আমি একটু পড়ি, আমরা পড়লেই বুঝবো কি হচ্ছে এখানে ঘটনা। ওকে, সো বলছে ইন সার্ভে মেসন সিটি resident ran water sport such as swimming, boating, fishing among their favorite recreational activities. তাহলে মেসন সিটিতে যারা বসবাস করে তারা এই সুইমিং, বোটিং, ফিশিং এগুলোকে তাদের সবচেয়ে পছন্দনীয় বিনোদনমূলক কাজ হিসাবে তারা র্যাঙ্ক করেছে। ঠিক আছে, তারা এটাকে মনে করো ফার্স্ট র্যাঙ্ক দিয়েছে যে না আমরা এগুলো করতে সবচেয়ে বেশি পছন্দ করি। তারপর বলছে দ্য মেসন রিভার ফ্লোয়িং থ্রু দ্য সিটি। তো মেসন রিভার যেটা মানে সিটির মাঝখান দিয়ে যাচ্ছে, ইজ রেয়ারলি ইউজড ফর দিস পারসিউট। মেসন রিভার কিন্তু এই কাজের জন্য খুব বেশি ব্যবহৃত হয় না। রেয়ারলি ইউজ মানে ব্যবহৃত হয় না, একদম খুব কম ব্যবহৃত হয়। ঠিক আছে, কিসের জন্য? সুইমিং, বোটিং, ফিশিং এগুলোর জন্য তারা কিন্তু মেসন রিভার থেকে ব্যবহার করে না। However, and the city park department devotes little of its budget to maintain riverside recreational facilities. তাহলে তারা রিভার ব্যবহার করে না, তো কি ব্যবহার করে? অন্য কিছু ব্যবহার করে। সাপোজ মনে করো কোনো বিনোদন কেন্দ্র আছে, পার্ক আছে, যেখানে মনে করো যে তোমার এই যে সুইমিং, বোটিং, ফিশিং এগুলোর অপশন আছে, তারা সেখানে এগুলো করে, তারা রিভারে করে না। ঠিক আছে, মেসন রিভারে তারা করে না। এবং এখানে আরো বলছে যে সিটি পার্ক ডিপার্টমেন্ট তারা তাদের বাজেটের খুব সামান্য অংশ ব্যবহার করে টু মেইনটেইন রিভার সাইড রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস, মানে রিভার কেন্দ্রিক, নদী কেন্দ্রিক যে বিনোদনের ব্যবস্থা সেটার জন্য তারা খুব সামান্য বাজেট ব্যবহার করে, মানে তেমন একটা ব্যবহার করে না। ঠিক আছে, যেমন আছে তেমন আছে, যে লাইক মনে করো যে নদীর পাশে তোমার সুইমিং জোন ক্রিয়েট করা, হ্যাঁ এরকম কিছু, মানে সবসময় পানি যাতে ভালো থাকে সে ব্যবস্থা করা, এরকম বাজেট তাদের নাই বা করে না তারা। তারপর বলছে ফর ইয়ার্স
There have been complaints from residents about the quality of the river water and the river smell. তাহলে বছর ধরে অনেক দিন ধরে ওখানকার বাসিন্দারা এই রিভারের পানির ব্যাপারে কমপ্লেন করতেছে যে পানি ভালো না এবং দুর্গন্ধযুক্ত, ঠিক আছে, রিভার স্মেল, এই ব্যাপারে তারা কমপ্লেন করতেছে। বলছে ইন রেসপন্স, এর প্রতিক্রিয়ায় কি হচ্ছে, দ্য স্টেট হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড প্ল্যানস টু কিপ ক্লিন আপ দ্য মেসন রিভার। তাহলে মেসন রিভারকে পরিষ্কার করার জন্য স্টেট একটা প্ল্যান নিয়েছে, প্ল্যান গ্রহণ করেছে। সেই প্ল্যানটা হচ্ছে ইউজ অফ দ্য রিভার ওয়াটার ফর স্পোর্ট ইজ দেয়ারফর সো ইনক্রিজ। তাহলে যেহেতু তারা একটা প্ল্যান নিয়েছে এটাকে ক্লিন করবে, তাহলে তারা চিন্তা করতেছে যে তোমার তাহলে এই রিভারের পানি তাহলে হয়তো স্পোর্ট পারপাজে এখন ব্যবহৃত হবে, মানুষ হয়তো এই রিভারে এসে এখন স্পোর্টিং কাজ এরকম করবে অন্য জায়গায় যাওয়ার চাইতে। The city government should for that reason devote more money in this year's budget to riverside recreational facilities. তাহলে এটা একটা কমেন্ট যে যেহেতু তারা চেষ্টা করতেছে এটাকে ক্লিন করার জন্য, তাহলে তাদের উচিত যে এই বছরের বাজেটে এই রিভারসাইড রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস এর জন্য কিছু বেশি টাকা ইনভেস্ট করা, মোর মানি ইন দিস ইয়ার বাজেট, ঠিক আছে। তাহলে এই হলো একটা কমেন্ট। আমি একটু সামারাইজ করি। ওই এলাকার মানুষজন হচ্ছে সুইমিং, বোটিং, ফিশিং পছন্দ করে, কিন্তু এই পারপাসে তারা রিভার ইউজ করে না, কারণ রিভারের পানি ময়লা, দুর্গন্ধযুক্ত। সিটি কর্পোরেশন চিন্তা করলো যে তারা এই পানিগুলো পরিষ্কার করবে যাতে করে মানুষ এই রিভারই এই বিনোদনের জন্য ইউজ করে। এবং এই পারপাসে লেখক তাদেরকে একটা উপদেশ দিল যে যেহেতু তোমরা ক্লিন করতে চাচ্ছ, তাহলে তোমাদের উচিত আরো বেশি কিছু টাকা ইনভেস্ট করা এই পারপাসে, তোমাদের বাজেটের বরাদ্দ এই পারপাসে বাড়ানো হচ্ছে। যেহেতু আগেই বলা হয়েছে যে বাজেটটা ছিল খুব সামান্য, ঠিক আছে, ইটস বাজেট ইজ লিটিল, এটা কিন্তু বলা হয়েছে। যেহেতু বাজেট লিটিল, এই জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তোমরা বাজেটে কিছু টাকা বাড়াও। তাহলে এই হচ্ছে একটা তোমার ঘটনা, ইটস কল আর্গুমেন্ট। মানে এখানে অলরেডি একটা ঘটনা পুরো আলোচনা করছে, আগে কিন্তু জাস্ট একটা টপিক দিয়েছিল, এখন টপিক দেওয়ার পরিবর্তে একটা ঘটনাকে এক্সপ্লেইন করছে এখানে। এখন যেটা করতে হবে তোমার সেটা হলো যে তুমি ওদের যে এক্সপ্লেনেশন তার সাথে অ্যাগ্রি নাকি ডিসঅ্যাগ্রি সেটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি মানে কি, মানে হচ্ছে মনে করো যে এরা যে ফাইনালি বললো যে বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে, তো তুমি কি মনে করো যে কথাটা ঠিক কিনা, এই কথাটা যুক্তিক কিনা, নাকি আর টাকা ইনভেস্ট করার দরকার নাই, নাকি অবস্থা এই সেই, ঠিক আছে। তাহলে একটা ব্যাপার পুরা এক্সপ্লেন করা আছে এখানে, ওই এক্সপ্লেইন ব্যাপারে তোমার মতামত দিতে হবে। এটা হলো এখানে তোমার আর্গুমেন্ট আছে, সেটাই বলছো। দেখো যে রাইট এ রেসপন্স ইন হুইচ ইউ এক্সামাইন দ্য স্টেটেড এন্ড আনস্টেটেড অ্যাজাম্পশন, যেটা বলা হয়েছে, ঠিক আছে, অফ দ্য আর্গুমেন্ট, সেই ব্যাপারে তুমি একটা রেসপন্স দিবে। বি শিওর টু এক্সপ্লেন হাউ দ্য আর্গুমেন্ট ডিপেন্ডস অন দ্য অ্যাজাম্পশন। তাহলে তুমি এমন কিছু বলবা যাতে এদের আর্গুমেন্টটা তোমার কথার সাথে ডিপেন্ডেন্ট, পজিটিভলি আর নেগেটিভলি। তুমি বলতে পারো যে আচ্ছা আচ্ছা এটা না, তাহলে টাকা দেওয়ার কোনো দরকার নেই, অথবা তুমি এটা বলতে পারো যে হ্যাঁ এটা ওকে, সো টাকা দেওয়া তাহলে খুব দরকার, মানে এটা লজিক্যাল একটা অ্যাডভাইস যে এটা করা উচিত। সো এই ব্যাপারে তোমাকে বলতে পারে, ইরিলিভেন্ট কিছু বলা যাবে না যেটার সাথে এই প্যাসেজের কোনো সম্পর্ক নাই। সো আমি তাহলে আরো দুই একটা কমেন্ট নেই, যারা আগে বলেছো অলরেডি তাদের থেকে না, বরং নতুন কেউ কিছু বলো, হাত তুলো প্লিজ, কি বলতে চাচ্ছ? ওকে, একজন, আর কেউ? দুজন, ওকে ওকে। সো হ্যাঁ, সাজিদ বলো দেখি তোমার কি মতামত। রাইটারের সাথে একমত, যেহেতু ওয়াটার খুব দুর্গন্ধ আর ময়লা, তো অনেক এই এগুলো পরিশোধন করতে, একদম ক্লিন করতে অনেক টাকা পয়সা দরকার। তারপর হচ্ছে যে এটা যেহেতু একটা রিক্রিয়েশনাল ব্যাপার, বিনোদনমূলক ব্যাপার স্যাপার, ওখানে অনেক আয়োজন দরকার।
এই তো একমত আর কি। ওকে, নেক্সট ওয়ান মিস্টার জিল্লুর রহমান। জি স্যার, আমিও লেখকের সাথে একমত। কারণ হচ্ছে যে এমনিতে বিনোদন কেন্দ্রগুলো সাধারণত ছোট পরিসরে থাকে এবং মানে স্পেসটা লিমিটেড থাকে। তো এরা যেহেতু এই মেসন সিটির জনগণ যেহেতু স্যার বোটিং এ বেশি ইন্টারেস্টেড এবং ফিশিং এ, সেক্ষেত্রে বোটিং এবং ফিশিং এর জন্য রিভারটা স্যার অনেক সুইটেবল একটা প্লেস। সেক্ষেত্রে অবশ্যই লেখকের সাথে একমত পোষণ। ওকে, দ্বিমত কেউ করো? দ্বিমত কেউ করো? করলে হাত তুলো তো একটু। আমি আই লাইক অপিনিয়ন। হ্যাঁ, কেউ যদি দ্বিমত করো একটু রেজ হ্যান্ড করো তো। ওকে, অনেক বড়ুয়া। ওকে, অনেক বলো দেখি কেন দ্বিমত করো। স্যার এই ক্ষেত্রে ওদের সিটি কর্পোরেশন একটা ইয়া করতে পারে, একটা পার্টি করতে পারে যে হচ্ছে মানে রেসিডেন্ট যারা আছে ওদেরকে ওই নদীটা পরিষ্কারের জন্য উদ্বুদ্ধ করতে পারে। সেক্ষেত্রে তাদের মানে তাদের নিজেদের ইয়াতে জন্য ওরা স্পটটা সুন্দর করে ঠিক করে নিতে পারবে। সেক্ষেত্রে বাজেটও বাড়াইতে হইলো না, আর মানে ইয়াটা হইলো না। সেক্ষেত্রে এটা বেটারও হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, একটা লজিক পাওয়া গেল যে সে বলতেছে যে, কিন্তু এমন তো কোনো কথা নাই যে ওই তারা অথরিটি বললো আর সিটি সব লোকজন গিয়ে কাজে নেমে পড়লো, এরকম কোনো ব্যাপার আছে? মনে করো এখন চিটাগাং এ তোমার চারিদিকে খানাখন্দ, পানি ডুবে যায়, মেয়র যদি বলে যে আসেন আমরা সবাই মিলে ড্রেন পরিষ্কার করে কাজে লেগে পড়ি, তাহলে কি করবে? সবাই করবে? তোমার কি মনে হয়? সেক্ষেত্রে স্যার ড্রেন পরিষ্কার করার থেকে মানে এক্ষেত্রে ওদের রিক্রিয়েশনাল সাইডটা নিজেরা ইয়া করার ক্ষেত্রে মানে যদি উদ্বুদ্ধ ঠিকভাবে মানে প্রচারণা করা হয়, উদ্বুদ্ধ করা হয়, সেক্ষেত্রে এটা মনে হয় ইন্টারেস্টেড হবে ইউথ জেনারেশন মানে যারা আছে তারা মনে হয় এটা জন্য রাজি হবে। ওকে, সো দেয়ার ইজ লট অফ যদি, কিন্তু হতে পারে না পারে, মানে খুবই স্ট্রং লজিক হচ্ছে না। আচ্ছা, আর কেউ নেগেটিভ দিকে তুমি মতামত, মানে তুমি রাজি না, এই কথার সাথে একমত না, কিন্তু তোমার লজিক কি? আর কেউ? ওকে, আরেকজন হেলাল দেখি, হেলাল উদ্দিন কি বলে। হ্যাঁ বলো হেলাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কথা হচ্ছে যদি সুইমিং, বোটিং এবং ফিশিং এর ক্ষেত্রে যদি পরিবেশের কোনো ক্ষতি হয় তাহলে এটা উদ্যোগ না নেওয়াই বেটার হবে। খুব বেশি তোমার কথা ক্লিয়ার না। আচ্ছা, এনিওয়ান যারা আগে বলেছো বলো নাই, যে কেউ নেগেটিভ দিকে? সাকিব, দেখি সাকিব বলো। স্যার অনেক দেশে আছে যে আপনি যদি একটা সার্টেন মানে কোন একটা জায়গায় ক্যান ফেললেন বা কোনো ওয়েস্ট ফেললেন, ওইটার বিপরীতে কিছু একটা টাকা দেয় একটা অ্যামাউন্টে। এখন ওরকম কোনো যদি উদ্যোগ নেই অথরিটি যে ওয়েস্টটা আমি এদিক সেদিক না ফেলে বা পুকুরে না ফেলাই, মানে ওদের রিভারটাতে না ফেলাই, আমি যদি এরকম কোন একটা কন্টেনার বা ওদের অথরিটি যে কন্টেনার ওখানে ফেলি, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দিবে, তাহলে ওইটা হয়তো একটা পজিটিভ ইফেক্ট ফেলতে পারে। বুঝলাম। আমি আসলে যেমন কথা শুনতে চাচ্ছি এখন পর্যন্ত আসে নাই। ওকে, লেটস ট্রাই লাস্ট আরেকজন, তারপরে আমি এক্সপ্লেন করি একটু। মানে পজিটিভ গুলো মোটামুটি আসছে, প্রথম দুজন ক্লিয়ার বলে দিয়েছে, নেগেটিভ লজিকটা স্ট্রং হচ্ছে না। এরা এদের এই আর্গুমেন্ট এসেগুলো এমন ভাবে বানায় যাতে পজিটিভ নেগেটিভ দুই দিকেই লজিক থাকে, এটাই স্পেশালিটি। তার মানে আমাদের চিন্তাগুলো আরো বেশি সূক্ষ্ম হতে হবে, পজিটিভ নেগেটিভ দুই দিকেই স্ট্রং রিজন থাকবে। এমন না যে এটা হলে সেটা, মানে বলা যাচ্ছে ইনফার করা যাবে না, অর্থাৎ আমি নিজে বাইরে থেকে কিছু আনতে পারবো না, যা আলোচনা করা হয়েছে এখান থেকে বলতে হবে। এখন আমি যদি মনে করি ইয়থ জেনারেশনকে তোমার ডাকতে যাই, এখানে কি ওই ব্যাপারে কিছু বলছে? বলে নাই। আমি যদি মনে করি যে যেমনটা বললো যে তোমার সচেতন করতে চাই, এখান কি এরকম কিছু বলছে? বলে নাই। তাহলে এমন কিছু নিয়ে আলোচনা বলতে হবে যেটা অলরেডি এখানে বলা হয়েছে। মানে জিআরই এটাই যে তোমাকে হচ্ছে কোনো কিছু থিঙ্কিং করা যাবে না বাইরে থেকে, আউটসাইড থেকে। তোমার কন্টেন্ট যেটা, সেইটা নিয়েই তোমাকে কথা বলতে হবে এবং সেইটা নিয়েই তোমাকে থিঙ্কিং করতে হবে। আউটসাইড নলেজ এখানে হেল্পফুল নয়।
ওকে, লাস্ট ওয়ান, এনিওয়ান, লাস্ট ওয়ান, যে কেউ? আরেকজন, সর্বশেষ? সমস্যা নাই, তোমার মতামত আমরা গ্রহণ নাও করতে পারি। সো সে ব্যাপারে তোমার আসলে এত হেজিটেশন করার তো কিছু নাই। না সাজিদ, আমি চাচ্ছি নতুন কেউ। তোমার কথা তো আমরা শুনলাম। ওকে, তাহলে আমি আলোচনা করি। আমরা যথেষ্ট ইন্টারেকশন করেছি আজকে, ইটস গুড। আমি তোমাদের রেসপন্সে খুশি। তো ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করি। তাহলে পজিটিভ কথা তো প্রথমেই আসলো, যে কথা সব সত্য। তাহলে আমরা আমরা একমত আর কি তাদের সাথে, যে তারা এখানে ইনভেস্টমেন্ট বাড়াক, এটার সাথে আমরা একমত। এটা তো প্রথমে হ্যালো, এস স্যার, শোনা যাচ্ছে। আমরা মনে হয় আউট হয়ে গেছিলাম নেটওয়ার্কের কারণে সবাই, আমি নিজেও। সো এখন কি রেকর্ডিং হচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আবার স্টার্ট করি। ওকে, আমি তোমাদের সবাইকে মিউট করে দিচ্ছি আবারও, না হলে ডিস্টার্ব হয় অনেক সময়। হ্যাঁ, জিল্লুর রহমান বলো। স্যার এখানে তো মানে রাইটার বলছেন যে যদি পরিষ্কার করা হয় সেক্ষেত্রে স্পোর্টস এর যে মানে ব্যবহারটা সেটা বেড়ে যাবে। তো যদি স্পোর্টস এর হ্যাঁ, ব্যবহারটা বেড়ে যায় এতক্ষণে একটা পয়েন্ট আসছে। হ্যাঁ, বলো বলো। সেক্ষেত্রে রিভারের যে মানে প্রাকৃতিক যে বিষয়গুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা না থাকে। না না না, আবার অফ টপিক হয়ে গেল। প্রথমে পয়েন্টে এসে পরে অফ টপিক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা একদম ফার্স্ট, আমি তো নিজেও জানি যে তোমরা তো কিছুই এ ব্যাপারে কখনো চিন্তাও করো নাই। সো নো প্রবলেম, আমরা আসো ডিসকাস করি। তো প্রথম কথাটা খুব সুন্দর ছিল জিল্লুর রহমান, যে তোমার এই যে তোমার use of the river water for sport is therefore sure to increase. So how do you sure? এ ব্যাপারে কোনো লজিক আছে? মনে করো কথা হলো যে তুমি রিভারের পানি ক্লিন করলা, শুধু তো পানি ক্লিন করতেছো তুমি, তুমি তো সেখানে বোটিং সরঞ্জাম দিচ্ছ না, ফিশিং সরঞ্জাম দিচ্ছ না, সুইমিং সরঞ্জাম দিচ্ছ না, যেগুলো কিনা তোমার অন্য রিক্রিয়েশনাল যে জায়গা সেখানে আছে। তাহলে তুমি কেমনে বললা যে তোমার এই পানি, রিভারের পানি মানুষজন বেশি ইউজ করবে স্পোর্টস এর জন্য? সবার কি ইন্ডিভিজুয়াল সরঞ্জাম কেনার অ্যাবিলিটি আছে? নাই। তাহলে এটা একটা পয়েন্ট, যে তোমার এই যে ইউজ অফ দ্য রিভার ফর ওয়াটার, রিভার ওয়াটার ফর স্পোর্টস দেয়ারফর ইজ শিওর টু ইনক্রিজ, এই কথার সাথে একমত না আমি। মানে আমি বলতে আমি তো পড়ে বলতেছি, তাই না? আমি এগুলো কয়েকবার করেছি। সো পুরোপুরি আমার মতামত বললে এটা বাড়াই বলা হবে। তো যাই হোক, তাহলে এটা একটা লজিক, যে এই ব্যাপারে যে শিওর টু ইনক্রিজ এটা তুমি বলতে পারো না। ঠিক আছে, তুমি পানি ক্লিন করে দিলা, রিভারের পানি ক্লিন করে দিলা, তো তার মানে তো এই না যে সবাই এখন ওই স্পোর্টস সেন্টার গুলো ছেড়ে তোমার রিভারে চলে আসবে নিজের যন্ত্রপাতি কিনে। কয়জন করবে? ঠিক আছে, তো এ ব্যাপারে সন্দেহ থাকে যায় একটা। তার মানে এটা একটা উইক পয়েন্ট, এটা একটা উইক পয়েন্ট, যে এই ব্যাপারে স্ট্রংলি বলা যায় না যে শিওর তার আসবেই, এরকম কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তো যেহেতু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, সেহেতু আমাদের বাজেট বাড়ানোর ব্যাপারে চিন্তা করা দরকার, যে আমরা আসলে অনেক খরচ করলাম, মানুষজন দেখা গেল যে আসলো না, তেমন যেমন আসার কথা ছিল তেমন আসলো না, তাহলে কেন আমরা বাজেট বাড়াবো? একটা উইক পয়েন্ট আসলো। ঠিক আছে, তাহলে এই কথা বলে বলা যায় যে তাহলে বাজেট বাড়ানোর কোনো যুক্তি কথা আছে না, নাই। আরেকটা কথা দেখো, এখানে বলছে যে
এই যে দেখো, কারণ আমি এই কথা কেন বলছি যে মানুষ এখানে আসবে না, কারণ মানুষ কিন্তু অলরেডি আসে না এখানে, রিয়ারলি ইউজ, তারা কিন্তু এটা ইউজ করে না। তো এটা ক্লিন হয়ে গেলে যে আসবে কোনো লজিক নাই, স্ট্রং কোনো লজিক নাই। আরেকটা কথা হলো, এখানে বলছে যে সিটি পার্ক ডিপার্টমেন্ট ডিভোটস লিটল অফ ইটস বাজেট টু মেইনটেইন রিভারসাইড রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি। তাহলে ডিভোটস মানে কি, মানে কোনো কিছু ডিভোটেশন করা মানে কি? ডিভোটেশন করা মানে হচ্ছে ব্যয় করা। মনে করো তোমার শ্রম হতে পারে, টাকা হতে পারে। তাহলে তারা এই অলরেডি যে বাজেট আছে সেই বাজেটেরও সামান্য ইউজ করে, ব্যয় করে, পুরোপুরি ইউজ করে না। তাহলে যদি সেই বাজেটটা প্রপারলি ইউজ করে তাহলেও তো এটা ক্লিন হয়ে যেতে পারে, আর নতুন করে বাজেট বাড়ানোর কি দরকার? সো এটা একটা তোমার হচ্ছে এই জিনিসটা অবশ্য ডাইরেক্ট আমি প্রথমবার পড়ে আমি নিজেও বুঝি নাই, সত্যি কথা বলছি। পরে আমি যখন অনেক অ্যানালাইসিস করলাম, ওদের অনেকগুলো এক্সপ্লেনেশন দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, ডিভোট মানে কি, ডিভোটেশন মানে কি, কোনো কিছু ডিভোট মানে মনে করো যে ডিভোটেশন আসে সব সময় হচ্ছে তোমার একাগ্রতার কাছে, নিষ্ঠার কাছে, এই ব্যাপারটা ডিভোট বোঝায় আর কি। সো মনে করো যে ইউ ডিভোটেড ইউর টাইম টু লার্ন অ্যাবাউট জিআরই, হ্যাঁ, তুমি পরিপূর্ণ জানার জন্য তোমার সময় ইউজ করছো, এটা একটা কথা। আর একটা কথা হলো তুমি জাস্ট স্কিম করতেছো, দেখতেছো, কিন্তু তোমার সময়টা ঠিক মতো ইউজ করছো না, সময়টা ঠিক মতো দিচ্ছ না, ডিভোটেশন দিচ্ছ না। তাহলে ব্যাপারটা হলো যে তুমি তো চেষ্টাই করো নাই পুরোপুরি। তাহলে চেষ্টা করার পরে আসলে কি হয় না হয় সেটা না দেখবা, তারপরে না বাড়ানো না বাড়ানোর চিন্তা পরে আসবে। তার মানে অলরেডি যে বাজেট আছে বা অলরেডি যে জনবল আছে সেটা তো পুরোপুরি ইউজ হচ্ছে না ঠিকঠাক মতো। তাহলে প্রথমে এটা উচিত না যে আগে সেই জনগণ বা সেই বাজেটের পরিপূর্ণ ইউজের ব্যাপারে মনোযোগ দেওয়া, সেটা করার পরে যদি মনে হয় যে আরো বাজেট বাড়ানো প্রয়োজন তাহলে বাড়াইলাম, যদি প্রয়োজন না থাকে তাহলে বাড়াইলাম না। সো এই দুটো হচ্ছে উইক পয়েন্ট, এই কথার বিপরীতে এই দুটো হচ্ছে উইক পয়েন্ট, এবং এটা ডাইরেক্ট ফ্রম প্যাসেজ, প্যাসেজের বাইরে না। যে পানি ক্লিন হলে এর কোনো গ্যারান্টি আছে যে তোমার এই যে শিওর টু ইনক্রিজ, ব্যবহার যে বাড়বে এর কোনো গ্যারান্টি নাই। তাহলে এই কথাটা কিন্তু তোমার একটা ধারণা, এটা কিন্তু নিশ্চিতভাবে বলার মতো কিছু না। এবং আরেকটা হচ্ছে যে এই যে তোমার ডিভোট লিটল অফ ইটস বাজেট, যেটা পরিপূর্ণ ইউজ করা হচ্ছে না, বাজেটের যতটুকু আছে সেটাও পুরোপুরি লিটল ডিভোট করা হচ্ছে, ঠিক আছে, স্মল পরিমাণ ইউজ করা হচ্ছে। তাহলে সেটাও ঠিকঠাক মতো ইউজ করলে তারপর কি রেজাল্ট হয় সেটা দেখতে হবে। সো এই হলো দুইটা কনসেশন পয়েন্ট, যে পয়েন্টগুলা তোমার এটাকে আন্ডারমাইন করে, এই আমাদের যে কমেন্ট যে আরো বাজেট বাড়ানো দরকার, মোর মানি দরকার, এইটাকে দ্বিমত পোষণ করে, বলে যে আগে তো তোমার সমাধানগুলো দেখবা অন্যভাবে হয় কিনা, তারপরে না টাকা কোথায় আসবে, এবং টাকা ইউজ করার পরে যে প্রসপেক্টটা কি হবে সেটা নিয়ে তো আমাদের ডিটেলস ভাবতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এদের পয়েন্টগুলো কি কি। ওকে, একজন লিখছে উৎসর্গ করা, উৎসর্গ করা, ওকে, ডিভোটের বাংলা লিখছে, ওকে। তো উৎসর্গ কাকে করো? যাকে খুব ভালোবাসো, তাই না, যার প্রতি তোমার কমপ্লিট শ্রদ্ধা আছে। তো সেটা যদি লিটল ডিভোট হয় তাহলে তার হইলো না, ঠিক আছে, পরিপূর্ণভাবে তো তোমার ইউজ হলো না, সেটার ব্যাপারে বলতেছি আর কি। ওকে, সো এই ব্যাপারে তোমাদের আসলে এখানে তোমরা হচ্ছে ইয়ে পাবা, পয়েন্টগুলো পাবা। সো আমি পয়েন্টগুলো আর তোমাদের জন্য মানে এখানে পয়েন্টগুলো যে পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টগুলো আছে, ঠিক আছে, আমি ছোট ছোট দিয়ে একটা পয়েন্ট পড়ি, বড় বড় পয়েন্টগুলো না পড়ি। এই যে যেমন এখানে একটা তোমার কথা বলছে যে the assumption that the city government ought to devote more attention to maintaining a recreational facility if demand for that facility increases। তাহলে বলছে যে এই অ্যাজাম্পশন যে সিটি গভর্নমেন্ট মোর অ্যাটেনশন দেওয়া দরকার এই রিক্রিয়েশনাল ফ্যাসিলিটির দিকে, তো সেটা তো তোমার এটা ফ্যাসিলিটি ইনক্রিজ বা ইউজেস বেশি হওয়ার উপর না উপর ডিপেন্ড করে। যদি মনে কর ব্যবহার বেশি না হচ্ছে, যেটা আমি বললাম অলরেডি, তারপরে তোমার বলতেছে যে তোমার যে assumption that the cleanup what is happen will benefit those part of the river accessible from the city facilities। আমি মনে করো যে এমন কোথাও ক্লিন আপ করলাম, সেটা কি ওই সিটি থেকে সঠিক জায়গায় আছে কিনা সেটা ইউজ করার জন্য। আর মনে করো যে তুমি থাকো হচ্ছে শহরের মাঝখানে, আর
রিভারটা গেছে হচ্ছে তোমার জায়গা থেকে 5-6 কিলোমিটার দূর দিয়ে, তার অনেক আগেই তোমার রিক্রিয়েশনাল একটা জায়গা আছে, তাহলে তুমি সেখানে যাবা নাকি ওই রিভারে যাবা অনেক দূরে, সেটার কথা বলতেছো, ঠিক আছে? তার মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলো একটা নেগেটিভ পয়েন্ট, যেগুলো দিয়ে যে ওই রিভারটাকে ঠিকঠাক ইউজ করা হবে ক্লিন করলে এর কোনো গ্যারান্টি থাকে না, সেটাই বলতেছে আর কি। So this assumption underlies the claim that city should devote more money to reverse recreational facility. এগুলো আসলে এটাকে দুর্বল করে দেয়। হ্যাঁ, সো এগুলো বলছে আর কি, উপরে পজিটিভ পয়েন্টও কিছু পাবা তোমরা, সো তোমরা এগুলো পড়বা। এরপর একটা রেসপন্স আমরা দেখি, নেগেটিভ নাকি পজিটিভ বললো, সামান্য একটু দেখবো, বাকিটা তোমরা দেখে নিবা। So the problem with the argument is the assumption that if the Mason River were cleaned up, that people would use it for water, sport and recreation. তাহলে এটা তো ছিল আমাদের মেইন আইডিয়া, যে রিভারের পানি পরিষ্কার হলে মানুষজন এটা বেশি ব্যবহার করবে, এটা হলো কথা। সো দিস ইজ নট নেসেসারিলি ট্রু, এটা পরিষ্কারভাবে সত্য হবে এর কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে অ্যাজ পিপল মে র্যাঙ্ক ওয়াটার স্পোর্ট অ্যামং দেয়ার ফেভারিট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, মানুষ যদিও তাদের মনে করো যে কি বলে ওয়াটার স্পোর্টকে 1 নম্বর র্যাঙ্ক দিয়েছে, কিন্তু বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট দোজ সেম পিপল হ্যাভ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, তাদের যথেষ্ট ক্ষমতা আছে কিসের জন্য, টাইম অর ইকুইপমেন্ট টু পারইউজ দোজ ইন্টারেস্ট, তার মানে এগুলো করার জন্য তাদের টাকা আছে কিনা, সময় আছে কিনা, এগুলোর ব্যাপারে তাদের ইকুইপমেন্ট আছে কিনা, সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নাই। যেমনটা বললাম যে তোমার ফিশিং করার জন্য ইনস্ট্রুমেন্ট লাগে, বোটিং করার জন্য ইনস্ট্রুমেন্ট লাগে, সুইমিং করার জন্য ইনস্ট্রুমেন্ট লাগে, সবাই তো আর বাংলাদেশ না, তাই না? আমরা তো খালি গায়ে নেমে পড়ি, ওরা তো অনেক প্রোটেকশন নিয়ে সুইমিং করে, তো সেগুলোর জন্য তো ইনস্ট্রুমেন্ট লাগে, সেগুলোর জন্য তাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আছে কিনা, তাদের বাড়তি সময় আছে কিনা এগুলো কেনার জন্য, যেখানে তারা রিক্রিয়েশনাল সেন্টারে গেলে ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, সময় দিতে হচ্ছে না, ঠিক আছে? তো এইগুলোর ব্যাপারে তাদের ইন্টারেস্ট কেমন সেটা কিন্তু ক্লিয়ার না। সো এই জন্য এই কনসেপ্টটা পুরোপুরি সত্য নাও হতে পারে। প্রথমে তাহলে এখানেও সে একটা সাইড নিয়ে নিয়েছে, তাহলে আর্গুমেন্ট টাস্ক হোক অথবা ইস্যু টাস্ক হোক, তোমাকে ফার্স্ট প্যারাতে কি করতে হবে, একটা সাইড নিতে হবে। ওইখানে তুমি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি সাইড নিবা, এখানে তুমি এদের মতামতের সাথে কোন দিকে যাচ্ছ, এদের মতামত সঠিক মনে করতেছো না বিপক্ষে যাচ্ছ, মানে ওইখানে তোমাকে মতামত ক্রিয়েট করতে হবে। আর্গুমেন্ট ইস্যু টাস্কে তোমাকে মতামত ক্রিয়েট করতে হবে, আর এখানে যে মতামত আছে সেই মতামতের পক্ষে না বিপক্ষে সেটা বলতে হবে। সে ঘটনা দুই রকম, একটা হচ্ছে তোমাকে একটা সুর তুলে দিবে, কথা বলতে হবে, আরেকটা হচ্ছে অলরেডি ডিসকাশন দেওয়া থাকবে, সেখানে কথা বলতে হবে, ব্যাপারটা এরকম, আর কিছু না। সো আই হোপ যে তোমরা বেসিক জিনিস অ্যাটলিস্ট বুঝতে পারলা যে কি জিনিস। আমরা প্রথম ক্লাসে এর বেশি ডিপ বললে আমার মনে হয় তোমাদের মাথার উপর দিয়ে যাবে, তো আমি এর বেশি ডিপ বলতে চাই না, কারণ আমাদের প্রথম যে 4টা ক্লাস ছিল, এই 4টা ক্লাসে আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে যে বেসিক জিনিসগুলো জিআরই ক্লিয়ার করা।